আমি আপনার ব্যক্তি জীবন একটু জানতে চাই, আপনার ব্যক্তি রাজনৈতিক জীবন। কারণ আমি যখন অ্যানালাইসিস করছিলাম আমি দেখলাম আপনি বোধহয় আপনার পরিবারের চাইতে জেলখানায় বেশি সময় কাটিয়েছেন। 7 বার কারাবরণ করেছেন, 281-এর উপর মামলা, 2 বার আপনি গুম হয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন। আমি যদি ধাপে ধাপে জানি, মা আর ভাই হারানোর কথাটা আগে শুনতে চাই, তারপর অন্য বিষয়। জুলাই আগস্ট আরেকটি ঘটনা আছে যে 18 তারিখে যে মেট্রো রেলে যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনা কিন্তু 18 তারিখে ঘটার পর হাসিনা যখন মেট্রো রেল পরিদর্শন করতে আসলো, তখন কিন্তু সে এসে বলে গেছে যে এই কাজ মিরাজ করছে। মহানগর যুবদলের মহানগর যুব নেতা মিরাজ, সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এই মেট্রো রেলের অবস্থা এটা হয়েছে। ওকে যে করে হোক মাটির নিচ থেকে 100 মাটির নিচ থেকে হলেও তুলে আনতে হবে। তো ওই নিউজ দেখে কিন্তু আমার পরিবার আপসেট যে তুমি কেন করলো এটা। কারণ আন্দোলন তো আন্দোলনই, আমি তো আমার পরিবারকে আমি বুঝাতে পারি না যে আন্দোলন এই যে আন্দোলনের মধ্যে হয়ে গেছে, কার কে বা কাহারা করছে। তো এখন ওইটা পুরোপুরি আমার উপরে ছিল। কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনার যদি পতন না হইতো, তাহলে নির্ঘাত আমি ভাবি যে আমাদেরকে একেবারে ওপেন ফাঁসি দিয়ে দিত, যে দেশদ্রোহী হিসাবে, তার ভাষায় দেশদ্রোহী হিসাবে। তা আমরা তো স্বৈরাচারী অভ্যুত্থানে স্বৈরাচারকে পতন ঘটাইছি, আমাদের ভাষা একটা হইতো, আর পতন না হইলে তার ভাষা একটা হইতো। তো এখন যে বিষয়টা আপনি বললেন যে মায়ের বিষয়টা, আপনি ছিলেন ওই সময় মা আর ভাই যখন না ছেড়ে চলে গেলেন? আমি তখন ফেরারি জীবন ছিল। আমার মাটা যখন জানতে পেরেছে যে আমি দেশে বাইরে ছিলাম, এটা ছিল হলো 1996 সালের অসহযোগ আন্দোলনের পর। অসহযোগ আন্দোলনের পর 12ই জুন যখন শেখ হাসিনা প্রথম ক্ষমতা আসলো, 22 বছর পর, স্বাধীনতার 22 বছর পর, তখন কিন্তু অসহযোগ আন্দোলনে কিন্তু আমি একেবারে ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলাম। 1996 সালে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো তখনও কিন্তু জনকণ্ঠ পত্রিকা ছিলেন, ওই পত্রিকায় আমার আন্দোলনের ছবিগুলি ঢালাওভাবে প্রচার করা হয়েছিল। যার কারণে 12ই জুন হাসিনা ক্ষমতা আসার পর বিপন্ন ধারা বাংলাদেশ নামে সারা বাংলাদেশ পোস্টার করেছিলেন হাসিনা। তো ওই পোস্টারে আমাকে ধরিয়ে দিন বলে, যার কারণে আমি দেশে থাকতে পারি নাই। তো ওই মুহূর্তে যখন আমি দেশের বাইরে ছিলাম, তা আমার মা অসুস্থ ছিল, আমি যখন শুনছি যে আমি দেশে আসব, তখন ওই দীর্ঘ অপেক্ষা ছিলেন। যখন শুনতে পারছি যে আমি আসবো না, তখন ওই যে অসুস্থ হয়েছে, আমার মা মারা গেছেন, আমার ভাইও একটা মারা গেছে, আমি জানাজা দিতে পারি নাই, মায়ের জানাজা দিতে পারি নাই, এইভাবে আমার জীবনটা গেছে আর কি। আর গুমের যে বিষয়টা, 2014 সালে একবার আমি গুম হয়েছিলাম, 2018 সালে একবার হয়েছিলাম। 18 সালে যেটা হয়েছিলাম, সেখানে কিন্তু অনেক টর্চার করেছিল মোহাম্মদপুর থানায়। প্রায় 2 সপ্তাহের মতো আমাকে আটকে রেখেছিলেন, পরিবারকে বলে নাই আমাকে কোথায় রাখছেন। ওই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় স্বৈরাচারী সরকার এই জঙ্গি বানিয়ে কিন্তু ক্রস দিত। আমার সাথে 7 জন ছিল, 7 জনকে ক্রস দিয়ে দিছে। আচ্ছা, এই যে পাইকপাড়া একটা করে নাটক করে ওইখান থেকে নিয়ে এসে ক্রস দিয়ে দিছে। তো ওই সময় এই ইয়াতে ছিলাম যে আমাদের না কয়েকদিন পর নিয়ে গিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে ক্রস দিয়ে দেয়, এই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আপনি মানে সেই 1996 থেকে বলা যেতে পারে আপনি শেখ হাসিনার টার্গেটেই ছিলেন। হ্যাঁ, 96 থেকে। ধরিয়ে দিন পোস্টার যেমন বেরিয়েছে, মেট্রো রেলের ওই সময়টাতে মাটির নিচে থাকলেও টেনে এনে বের করে দেওয়ার কথা বলা হলো। তবে 28 অক্টোবর ছিলাম। আচ্ছা, 28 অক্টোবর যখন মহাসমাবেশ কেন্দ্র করে যে পুলিশের অতর্কিত গুলিবর্ষণ পল্টন ময়দানে, ওইটা কিন্তু আমি প্রায় 2.5 ঘন্টা আমি ফাইট দিয়েছিলাম। তো ওই ছবিগুলি, ভিডিওগুলি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সবগুলিতে প্রচারিত হয়েছে। তার পরক্ষণে কিন্তু আমাকে টার্গেট করছে যে এইকে ধরিয়ে দেয়, লাল গেঞ্জি পরা এই ছেলেকে। আমি কিন্তু 2 দিন পরে অ্যারেস্ট হয়ে যাই। আমি তারপর এখন যে মন্ত্রী সাহেব, যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক একসাথে ছিলাম, 2 জনকে অ্যারেস্ট করে ফেলে আমাকে 2 দিন পরেই। আচ্ছা, আমি অফ দ্য রেকর্ড এটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, মানে আলোচনার অফ দ্য রেকর্ডে, বাট রেকর্ড চলবে। গুম যাদেরকে করা হয় তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিছু ব্যথা থাকে। ওই অন্ধকার ঘরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সাউন্ডটা তারা পায় না। অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা। আপনাকে কোথায় রাখা হয়েছিল? সেই জায়গাটা আসলে কেমন ছিল? 2 বারই আসলে কি একই জায়গায় রাখা হয়েছিল? আপনি অনুমান করতে পারেন যে কোথায় রাখা হয়েছে? সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা সময় বলতে পারতাম না। আচ্ছা, এখন দিন না রাত, এই টাইমটা আমরা বলতে পারতাম না।
যারাই গুম হয়েছে তাদের এই অভিজ্ঞতা, তাদেরকে জিজ্ঞেস করলে পারবে, তারা দিন না রাত বলতে পারতো না। আমরা ঘুমের উপরে ঘুমের যে টান, ওই ঘুমের টানও বলতে পারতাম যে এখন হয়তো গভীর রাত, এখন আমার ঘুম পাচ্ছে, এখন মনে হয় রাত। আচ্ছা, তো এই যে তারপর চোখ বেঁধে রেখে খাওয়া দিত, তারপর টর্চার করতো, গালিগালাজ করতো, কিন্তু টাইম তারা বলতো না এখন কয়টা বাজে, এইটা কখনই তারা বলতো না, দিন না রাত কখনই বলতো না। তো এই একটা কনফিউশন থাকতাম। আরেকটা বিষয় হলো যে প্রতি মুহূর্ত মৃত্যুর ঘন্টা বাজতো, যে আমাকে কি 1 ঘন্টা পর আমার কপালে কি আছে এটা বলা যেত না, যে কি একটা অবস্থা, মানে বেঁচে থাকবো কি থাকবো না, একটা চিন্তার মধ্যে থাকতাম আর কি প্রতি মুহূর্তে। আপনার সাথে কেউ ছিল? আমার সাথে ছিল, আমার সাথে পুরান ঢাকার একটা ছেলে ছিল, ও অনেক কান্নাকাটি করতো, ওকে আমি বুঝাইতাম, আমি নিজের কষ্ট বুকে রাখা ওকে বুঝাইতাম, ও সারাদিনই কান্নাকাটি করতো আর কি। আচ্ছা, কতদিন ছিলেন গুম অবস্থায়? আমি গুম অবস্থায় ছিলাম 14 দিন। আচ্ছা, একবার 14 দিন, একবার 21 দিনের মতো। 21 দিন কি 2018-তে নাকি 2014-তে? 2014-তে। ওই সময়টা থেকে আপনি অনুমান করতে পারছেন যে চোখ বেঁধে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অনেকে অনুমান করে বলে আর কি যে আমাকে একটা ফ্ল্যাটে রেখেছিল, আচ্ছা একটা ফ্ল্যাটে রেখেছিল, ওইটা অনুমান করতে পেরেছি। আরেকবার রেখেছিল পাইকপাড়া, আচ্ছা পাইকপাড়া একটা ফ্ল্যাটে রেখেছিল, একবার মোহাম্মদপুর। তো এটা অনুমান করতে পেরেছিলাম। তো ওই অবস্থায় অনেকেই কিন্তু অনেকে গুম হয়েছে, অনেকে ফেরত দিয়েছে, অনেকে ফেরত দেয় নাই। তো ওই অবস্থা আর কি। তারা কিন্তু টাকা পয়সাও চাইতো না। এই জায়গাগুলো কি ফিক্সড? গুমের জন্য এই জায়গায় মানুষকে রাখতে হবে, এটা ফিক্সড করা নাকি? এটা তাদের ফিক্স ছিল হয়তো, না হলে এরকম 10-12 জন একটা ফ্ল্যাটে নিয়ে আলাদা আলাদা রুমে রাখার ইয়া ছিল না। কারা করেছিল গুম? কোনো পলিটিক্যাল ফিগার নাকি ডিফেন্সের কেউ? ডিফেন্সের পুলিশ, আচ্ছা পুলিশ আর র্যাব এই কাজগুলি করতো। ওদের গুমের লোকই আলাদা ছিল। আচ্ছা মানে নর্মাল প্রশাসনিক লোক না, হয়তো তাদের টার্গেটে ছিল তারা গুম করবে আর কি, এই ধরনের লোকরাই গুম করতো আর কি। আপনি 7 বার কারাবরণের কথা বলছেন, এবং আপনার সম্বন্ধে যখন একটু পড়াশোনা করলাম, আপনার লাইফের একটা বড় টর্চারের ঘটনা ঘটেছিল সেলগুলোতে, কারাগারে। একটু বলবেন আসলে? দেখেন, আমি যেহেতু একটা রাজনৈতিক সাধারণ একজন কর্মী, তো নর্মালি আমাকে একটা নর্মাল জেলেই রাখবে, যেমন কেরানীগঞ্জ বা কাশিমপুর 2, আমাকে কিন্তু নর্মাল জেলে রাখতো না। আমি যে কয়বার অ্যারেস্ট হয়েছি আমাকে কিন্তু কাশিমপুর হাই সিকিউরিটি রাখতো। আর হাই সিকিউরিটি কিন্তু নর্মাল জেল না। আচ্ছা। ওখানে বাংলাদেশে যত টপ টেটর, যত বড় বড় অপরাধী, মাদক ব্যবসায়ী, যত বড় অপরাধী সব কিন্তু হাই সিকিউরিটিতে। হাই সিকিউরিটির ছোট্ট একটা জেল, ওই জেলটায় আমাকে যে কয়বার রাখছে, দলের শীর্ষ নেতা হিসাবে আমি কিন্তু শীর্ষ নেতা, মানে আমার উপরে কোনো নেতা ওই জেলে থাকতো না যখনই আমি গিয়েছি। তা আমাকে কেন জানি কেরানীগঞ্জে নিয়ে যেত, কেরানীগঞ্জে নেওয়ার পরে একেবারে 2 দিনের মধ্যে আবার কাশিমপুর হাই সিকিউরিটি নিয়ে যেত। তো এই প্রশ্নটা আমি জুলাই আগস্টে আগে একবার অ্যারেস্ট হয়েছিলাম, 28 অক্টোবরের পরে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কেন বারবার হাই সিকিউরিটি রাখা হয়, জবাবটা আমি পাই নাই। আমি এই প্রশ্নটা জেল থেকে বের হওয়ার পর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আমাকে যে কয়বার অ্যারেস্ট হই সে কয়বারই আমাকে হাই সিকিউরিটিতে রাখা হয়। এটা আমি বুঝলাম, তুমি অনেক ত্যাগী নির্যাতিত, হ্যাঁ, তোমাকে হিসাব করে হাসিনা সরকার, যার কারণে তোমাকে ওই জেলে তোমাকে রাখে, যেহেতু ওইখানে বড় বড় আসামি রাখা হয়। যাই হোক, ওইখানে যে কয়েকদিন ছিলাম, যেহেতু আমার 181টা মামলা, 281টা মামলা, আমি থানার সভাপতি থেকে শুরু করে একেবারে মহানগরের সদস্য পর্যন্ত 281টা মামলা ছিল। তো কাশিমপুর লাস্টে যে আমি জেলটা খেটেছিলাম, লাস্টে জেল খাটার পর ওইখানে আমার 281টা মামলা, সাধারণত আমাকে প্রতিনিয়ত কোর্টে নিবে, হাজিরা দিবে, আমাকে কিন্তু আনকোট করে একটা সেলের ভিতরে, একটা গলির ভিতরে একা রেখেছিল। আচ্ছা, আমার পরিবারের সাথে কারোর সাথে দেখা করতে দিত না, আসতে দেখা করতে দিত না, তারপর খাওয়া দাওয়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নাই। একেবারে নর্মাল কয়েদিরা যেভাবে থাকে এর চেয়েও খারাপ অবস্থা আমাকে তারা ওইখানে জেলার এবং জেল সুপাররা ওইখানে আমাকে অত্যাচার করেছে আর কি। তো ওইখানে আমার সাথে কেউ দেখা করতে পারতো না, এবং আমার ছেলের সামনে 3 জন কারারক্ষীকে প্রতিনিয়ত রেখে দিত, যে কথা আমার সাথে যে কারা আসে, কারা দেখা করে, তাদেরকে আবার তাদের রুমে আবার টর্চার করতো। দিনে 2-3 বার আমার রুম এসে সার্চ করতো তারা প্রতিনিয়ত। তো এইভাবে আমার কাশিমপুর হাই সিকিউরিটিতে আমি প্রায় 3 মাসের অধিক সময় ছিলাম, লাস্ট 2024 সালে।
আমি আসলে সময় থাকলে এটা নিয়ে আলাপ করব, কারণ এক একটা জেলখানার গল্প, গুম হয়ে যাওয়ার গল্প, এটা আসলে দীর্ঘ সময় আলাপের বিষয়। কারণ এটা শুধু এ কারণে না, এটা আসলে যারা নতুন রাজনীতি করতে আসবে তাদের জন্য এটা একটা কেস স্টাডি যে একজন রাজনীতিবিদের জীবন আসলে কতটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের চাইতে বেশি সময় জেলখানায় কাটানো এবং সবচাইতে শেষ মুহূর্ত আসলে নিজের মায়ের যে চলে যাওয়ার ক্ষণটাতে সেই সময় নিজে অনুপস্থিত থাকা, দূর থেকে খবর পাওয়া, জানাজায় অংশ নিতে না পাওয়া, মানে যত ধরনের ত্যাগ স্বীকার করতে হয়।